পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। এর আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে রাজ্যটি বাংলাদেশের প্রায় অর্ধেক এবং জনসংখ্যা প্রায় ৯,২৯,০০,০০০। পশ্চিমবঙ্গ কেবল একটি রাজ্য নয়, এটি একটি অনুভূতি। এটি ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত। এখানে ঐতিহ্য এবং রূপান্তর একসাথে চলে। কলকাতার ঔপনিবেশিক আকর্ষণ থেকে সুন্দরবনের রহস্যময় গভীরতা পর্যন্ত। এটি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অসংখ্য কবি, শিল্পী এবং চিন্তাবিদদের জন্মস্থান। এই পর্বে আমরা জানব সমগ্র বাংলার আরেকটি অংশ পশ্চিমবঙ্গ সম্পর্কে। পশ্চিমবঙ্গ ভারতের ভৌগোলিকভাবে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ রাজ্যগুলির মধ্যে একটি, যা উত্তরে তুষারাবৃত হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলীয় সমভূমি পর্যন্ত বিস্তৃত। এই অনন্য ভৌগোলিক অবস্থান এটিকে বিপরীত ভূদৃশ্যের একটি ভূমি করে তোলে। নদী, পাহাড়, বন, সমভূমি এবং বদ্বীপ সবকিছুই একই রাজ্যের মধ্যে পাওয়া যায়। পূর্ব ভারতে এর কৌশলগত অবস্থান এটিকে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই গুরুত্ব দেয়। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব অংশে অবস্থিত। এর মধ্যে রয়েছে পূর্বে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা, উত্তরে ভুটান এবং নেপালের সাথে একটি ছোট অংশ, ভারতের সিকিম, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সাথে অভ্যন্তরীণ সীমানা। রাজ্যটি প্রায় ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা এটিকে আয়তনের দিক থেকে ভারতের ১৩তম বৃহত্তম রাজ্য করে তোলে। পশ্চিমবঙ্গকে ৫টি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যেতে পারে। ১. উত্তরবঙ্গ বা হিমালয় অঞ্চল। উত্তরে অবস্থিত এই অঞ্চলে দার্জিলিং হিমালয় পাহাড় অন্তর্ভুক্ত। এটি পূর্ব হিমালয়ের অংশ এবং দার্জিলিং, কলিম্পিং এবং কার্শিয়াংয়ের মতো সুন্দর পাহাড়ি অঞ্চল রয়েছে। এই অঞ্চলটি চা বাগান, বন এবং মনোরম পাহাড়ি ভূদৃশ্যের জন্য বিখ্যাত। ২. তরাই এবং ডুয়ার্স। হিমালয়ের ঠিক দক্ষিণে অবস্থিত এগুলি বনভূমির নিচু অঞ্চল, যেখানে সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং উর্বর জমি রয়েছে। এই অঞ্চলটি গরুমারা এবং জলদাপড়ার মতো কৃষি এবং বন্যভূমির অভয়ারণ্যগুলিকে সমর্থন করে। ৩. গাঙ্গেয় সমভূমি। এটি রাজ্যের বৃহত্তম অংশ, যা মধ্য এবং দক্ষিণ পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। গঙ্গা এবং এর উপনদী দ্বারা গঠিত, এটি ভারতের সবচেয়ে উর্বর কৃষি অঞ্চলগুলির মধ্যে একটি। ধান, পাট এবং শাকসবজির মতো প্রধান ফসল এখানে জন্মে। ৪. রাঢ় মালভূমি অঞ্চল। এই অঞ্চলটি ছোট নাগপুর মালভূমির পূর্ব প্রান্তের অংশ। এটি উর্বর ভূখণ্ড, ল্যাটেরাইট মাটি এবং লাল পাহাড় নিয়ে গঠিত। এখানকার জমি কিছুটা কম উর্বর, কিন্তু কয়লা এবং লোহার মতো খনিজ পদার্থে সমৃদ্ধ। ৫. উপকূলীয় এবং বদ্বীপ অঞ্চল। রাজ্যের দক্ষিণতম অংশ, যার মধ্যে রয়েছে সুন্দরবন, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দ্বারা গঠিত একটি বিশাল ম্যানগ্রোভ বন এবং বদ্বীপ। এই অঞ্চলটি তার জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এতে দীঘা এবং মন্দারমণির মতো উপকূলীয় শহরগুলিও রয়েছে। গঙ্গা পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এটি বাংলাদেশের মধ্যে পদ্মা নদী নামে পরিচিত। অন্যান্য উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে রয়েছে হুগলি, তিস্তা, দামোদর, সুবর্ণরেখা এবং অজয়। এই নদীগুলি কৃষি, পরিবহন এবং দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। পশ্চিমবঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র থাকে, বিশেষ করে সমতল ভূমিতে। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস ভারী বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত। শীতকাল শীতল থাকে, বিশেষ করে উত্তরের পাহাড়ে। দার্জিলিং অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে, এমনকি কখনো কখনো তুষারপাতও হয়। এই রাজ্য চিরসবুজ
পর্ণমোচী এবং ম্যানগ্রোভ বনের মিশ্রণ রয়েছে। কয়লা, কাদামাটি এবং বনজ পণ্যের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তরবঙ্গের কিছু অংশ এবং পশ্চিম মালভূমিতে বনভূমি রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের প্রাকৃতিক বৈচিত্র্যের একটি ক্ষুদ্র জগৎ, যা আচ্ছাদিত পাহাড় থেকে বিস্তৃত নদী বদ্বীপ, শুষ্ক লাল মাটি থেকে সবুজ সমভূমি। রাজ্যটি এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রদান করে। এই ভৌগোলিক বৈচিত্র্য তার কৃষি, সংস্কৃতি, অর্থনীতি এবং জীবনযাত্রার ওপর গভীর প্রভাব ফেলে, যা পশ্চিমবঙ্গকে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় অঞ্চল করে তোলে। পশ্চিমবঙ্গের ইতিহাস সমৃদ্ধ, জটিল এবং গভীরভাবে ভারতের বৃহত্তর গল্পে বোনা। প্রাকৃতিক সভ্যতা থেকে ঔপনিবেশিক শাসন পর্যন্ত, বাংলা রেনেসাঁ থেকে আধুনিক স্বাধীনতা আন্দোলন পর্যন্ত, পশ্চিমবঙ্গ সর্বদা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, রাজনৈতিক এবং বৈদিক উন্নয়নের শীর্ষে ছিল। এটি এমন একটি ভূমি যা কবি, বিপ্লবী, সম্রাট এবং সংস্কারকদের তৈরি করেছে, যা জাতির অতীত ও বর্তমানের ওপর একটি অদম্য চিহ্ন রেখে গেছে। বাংলা অঞ্চল, যা প্রাচীনকালে বঙ্গ বা গৌড় নামে পরিচিত, মহাভারত এবং পুরাণের মতো প্রাথমিক গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছিল। এটি প্রারম্ভিক সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, সমৃদ্ধ বাণিজ্য ও কৃষিক্ষেত্রের সাথে। মৌর্য সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে তার সাম্রাজ্যকে বাংলায় প্রসারিত করেছিলেন। মৌর্যদের পরে গুপ্তরা বাংলাকে শাসন করেছিলেন, শিল্প, বিজ্ঞান এবং শেখার স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন। অষ্টম শতাব্দীর দিকে বাংলা পাল রাজবংশের মতো শক্তিশালী আঞ্চলিক রাজ্যগুলির উত্থান দেখেছিল, যারা বৌদ্ধ শাসক এবং শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়গুলিকে সমর্থন করেছিলেন। পরে এসেছিলেন সেন রাজবংশ, যারা হিন্দু শাসক ছিলেন এবং সংস্কৃত ও ব্রাহ্মণ্যৈতিহ্য প্রচারে মূল ভূমিকা পালন করেছিলেন। ত্রয়োদশ শতাব্দীতে ইসলামিক শাসন শুরু হয়েছিল দিল্লি সুলতানেট এবং তারপরে বাংলা সুলতানেটের সাথে। গৌড়ের মতো শহরগুলি প্রধান সংস্কৃতি এবং রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। ষোড়শ শতাব্দীতে বাংলা মুঘল শাসনের অধীনে এসেছিল এবং এটি সাম্রাজ্যের অন্যতম ধনী প্রদেশের ব্যবসায়ের কারণে, বিশেষত টেক্সটাইল এবং সিল্কে পরিণত হয়েছিল। ১৭৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং বাংলার নিয়ন্ত্রণ গ্রহণ করার সময় পলাশীর যুদ্ধ একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছিল। এই বিজয় ভারতে প্রায় ২ শতাব্দী ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা করেছিল। কলকাতা ১৭৫৭ থেকে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে ওঠে। পশ্চিমবঙ্গকে সাম্রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক হৃদয় তৈরি করে। ব্রিটিশরা বাংলার সংস্থানগুলি কাজে লাগিয়েছিল, যা বড় দুর্ভিক্ষের দিকে পরিচালিত করে। ১৭৭০ এবং ১৯৪৩-এর মহান বেঙ্গল দুর্ভিক্ষের মতো এবং স্থানীয় জনগণের জন্য অর্থনৈতিক হ্রাস। ১৯তম এবং ২০ শতকের গোড়ার দিকে বাংলা অঞ্চল সামাজিক, সাংস্কৃতিক এবং বৈদিক জাগরণের কেন্দ্রে পরিণত হয়েছিল, যা বেঙ্গল রেনেসাঁ হিসেবে পরিচিত। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চিন্তাবিদরা শিক্ষা, ধর্ম, নারীর অধিকার এবং সাহিত্যের সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার অর্জনকারী প্রথম এশিয়ান ব্যক্তি, যিনি ১৯১৩ সালে নোবেল বিজয় করেছেন। বাংলা অঞ্চল ভারতের স্বাধীনতা আন্দোলনে মূল ভূমিকা পালন করেছিল। এটি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, বাবা যতীনের মতো বেশ কয়েকটি বিপ্লবী তৈরি করেছিল, যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল। ১৯০৫ সালে ব্রিটিশদের দ্বারা বাংলা বিভাজন ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করেছিল এবং স্বদেশী আন্দোলনের জন্ম দেয়। পরে বাংলা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিপ্লবী সমাজতান্ত্রিক গোষ্ঠী উভয়েরই একটি দুর্গে পরিণত হয়েছিল।
1947 সালে ভারতের স্বাধীনতার সময় বাংলা ধর্মীয় লাইনে বিভক্ত হয়েছিল। বাংলা অঞ্চলের পূর্ব অংশটি পাকিস্তানের সাথে যোগ দেয় এবং বাংলা অঞ্চলের পশ্চিম অংশটি ভারতের সাথে যোগ দেয়। এই বিভাজনের ফলে বড় আকারের মাইগ্রেশন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং জীবন ও সম্পত্তির ক্ষতিসহ প্রচুর দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ একটি স্থিতিস্থাপক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং ভারতের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং শিক্ষামূলক জীবনে অবদান রাখে। স্বাধীনতার পরের দশকগুলিতে পশ্চিমবঙ্গ একটি দীর্ঘ বামফ্রন্ট সরকার সহ রাজনৈতিক পরিবর্তন দেখেছিল, যা ভূমি সংস্কার এবং শিক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। 2011 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একটি বড় রাজনৈতিক পরিবর্তন চিহ্নিত করে মমতা ব্যানার্জির অধীনে ক্ষমতায় এসেছিল। আজ পশ্চিমবঙ্গ রাজনীতি, সংস্কৃতি এবং অর্থনৈতিক দিক থেকে ভারতের অন্যতম গতিশীল রাজ্য হিসেবে রয়ে গেছে। পশ্চিমবঙ্গের ইতিহাস সময়ের মধ্য দিয়ে একটি যাত্রা। প্রাচীন রাজবংশ এবং মধ্যযুগীয় গৌরব থেকে ঔপনিবেশিক কষ্ট এবং আধুনিক পুনরুত্থান পর্যন্ত। এটি চিন্তাবিদ এবং যোদ্ধা, কবি এবং সংস্কারকদের একটি দেশ, যার উত্তরাধিকার কেবল বাংলা নয়, সমস্ত ভারতকেও অনুপ্রাণিত করে চলেছে। পশ্চিমবঙ্গের অতীত বোঝা তার প্রাণবন্ত বর্তমান এবং প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ বোঝার মূল চাবিকাঠি।